আসসালামু আলাইকুম, আমি আবু সাইদ রনি বলছি। আজকে আমরা আলটিরিয়র ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে একটা প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে 246 কিলোওয়াটের একটি প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। সো লেটস গেট ইনটু মাই ওকে। আমরা যেই টপিকগুলো কভার করব সেই টপিকের মধ্যে প্রথম হচ্ছে লোকেশন, দেন আমরা কভার করব স্কেচআপে কিভাবে আমরা ডিজাইন করেছি, তারপর আমরা কভার করব প্যানেল কোনটা চুজ করেছি, তারপর ইনভার্টার কোনটা চুজ করেছি, দেন আমরা এই ক্যালকুলেশন কিভাবে করা যায় ম্যানুয়ালি সেটা আমরা দেখব। তারপর আমরা একটা সফটওয়্যার PVsyst এর মাধ্যমে কিভাবে আমরা হচ্ছে গিয়ে এই ক্যালকুলেশনগুলো করা যায় সেগুলো আমরা দেখব। তারপর আমরা এই ডাটাগুলা কিভাবে অ্যানালাইজ করেছি, কি কি অ্যানালাইজ করেছি সেই অ্যানালাইজেশনগুলো আমরা দেখব। তারপর আমরা কনক্লুশনের মাধ্যমে সেই প্রজেক্টটা শেষ করব। ধন্যবাদ। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে প্রজেক্টটা সেটা একটা খোলা মাঠ, আর সেই খোলা মাঠের আমাদের প্রজেক্ট করতে হলে প্রথমে আমাদের নিতে হবে, আমাদের লাগবে ল্যাটিটিউড লন্ডিটিউড। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে হচ্ছে গিয়ে নিয়েছি। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ল্যাটিটিউড, দেন এটা হচ্ছে আমাদের লন্ডিটিউড, দেন আমাদের করতে হবে কি যে প্যানেল চুজ করতে হবে। ঠিক আছে, তো স্কেচআপে আমরা ফার্স্ট একটা রাফলি ডিজাইন করেছি যে আসলে কতটুকু জায়গা আছে আমাদের বা আমরা কিভাবে কি করতে পারি সেটা আমরা একটা সফটওয়্যার মাধ্যমে ভিজুয়ালাইজেশন করে সেটা ইমপ্লিমেন্ট করেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে আমাদের প্যানেলগুলা, আর এটা আমাদের প্যানেল থেকে ইনভার্টারে গিয়েছে পাওয়ারটা, তারপর আমরা এখানে পাওয়ার ইনভার্টার থেকে আমরা সাবস্টেশনে নিয়ে ইউজ করেছি। ঠিক আছে, ও এখানে প্যানেল ইউজ করার সময় আমাদের অনেক কিছু ব্যাপার মাথায় রেখে করতে হবে। সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল আমরা জেনারেশনের জন্য সান উইন্ডো ইউজ করেছি। সেই সান উইন্ডোটা নরমালি আমরা ইউজ করি সকাল 9টা থেকে 3টা পর্যন্ত, যেখানে আমরা পিক ইরিডিয়েন্স পাই। ঠিক আছে, সো সেটা আমরা মাথায় রেখে তারপর ক্যালকুলেশন করি। তারপর আরেকটা রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের সূর্যটা কোন অ্যাঙ্গেলে থাকতেছে, যেটা জন্য আমরা টিল্ট অ্যাঙ্গেলটা প্যানেলে টিল্ট অ্যাঙ্গেল ইউজ করি, এবং প্যানেলটা কোন দিকে মুখ করে আছে যেটাকে আমরা বলি ইঞ্জিনিয়ারিং ভাষায় অ্যাজিমুথ। তো সেই সবগুলা আমরা মেইনটেইন করে তারপর প্যানেলগুলা বসিয়েছি। তারপর আমরা চলে যাই যে কোন প্যানেলটা আমরা ইউজ করেছি। এখানে আমরা রাইজনের একটা প্যানেল ইউজ করেছি। তো তার ওয়াটটা আমরা ইউজ করেছি 770 ওয়াট। কেন রাইজন ইউজ করেছি? কারণ এটা একটা টায়ার 1 ক্যাটাগরির প্যানেল। টায়ার 1 ক্যাটাগরি হচ্ছে নাম্বার ওয়ার্স, যারা নিজেরাই হচ্ছে ম্যানুফ্যাকচারার, নিজেরাই অ্যাসেম্বলার। আর নাম্বার 2 টায়ার যারা, তারা হচ্ছে গিয়ে অ্যাসেম্বল করে বাট তারা নিজেরা ম্যানুফ্যাকচার করে না। তাই আমরা বেস্ট প্যানেল সবসময় ইউজ করি রাইজন, তাই এখনো রাইজনই ইউজ করেছি তার বেস্ট আউটপুট পাওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি প্যানেলের এখানে ইলেকট্রিক্যাল ডাটাতে 770 ওয়াট হচ্ছে গিয়ে আমাদের প্যানেল পার ওয়াট দিতে পারে। আর এখানে আমরা ওপেন সার্কিট ভোল্টেজ, শর্ট সার্কিট ভোল্টেজ এটসেট্রা, তারপর আরো মডিউল এফিসিয়েন্সি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে গেল আমাদের ইলেকট্রিক্যাল পার্ট। আর মেকানিক্যাল পার্টে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের কতটুকু এটার হচ্ছে লেন্থ, তারপর হচ্ছে কতটুকু ওয়াইড আছে, সেইগুলো আমরা এই প্যানেল থেকে দেখতে পারি। তারপর অনেক ডাটা আছে যেগুলো আমরা এখানে মেনশন করার কোনো প্রয়োজন মনে করছি না। এখন আমরা চলে যাই ইনভার্টারে। আচ্ছা, এখানে আমরা যে ইনভার্টারটা ইউজ করেছি সেটা হচ্ছে কি একটা ডেল্টা ইনভার্টার। আর ডেল্টা ইনভার্টারের এখানে আমরা কেন ইউজ করেছি, কারণ আবারও বলছি সেটা হচ্ছে ডেল্টা কোম্পানি একটা টায়ার 1 কোম্পানি, তাই আমরা আবার ডেল্টাটা ইউজ করেছি। আর এর থেকে আমরা ম্যাক্সিমাম আউটপুট ভালো পাচ্ছি এবং সার্ভিস ভালো পাচ্ছি, তাই আমরা ডেল্টাটা সবসময় ইউজ করছি। ঠিক আছে, তো এখানে আমরা কিছু বিষয় দেখতে হবে। সেটা হচ্ছে কি আমাদের যখন ইনভার্টারটা ইউজ করছি এখানে আমাদের মিনিমাম ভোল্টেজ কত দিতে পারবো, ম্যাক্সিমাম কত ভোল্টেজ আমরা এখানে দিতে পারবো, বা এভারেজ কত ভোল্টেজ আসলে থাকলে এটা সব থেকে ভালো কাজ করবে। তো এখানে আমরা ম্যাক্সিমাম ডিসি ভোল্টেজ দেখতে পাচ্ছি 1100, যেটা হচ্ছে হাইস্ট পিক পাওয়ার পিক ভোল্টেজ। আর যদি আমরা নরমাল এভারেজ ভোল্টেজ দেখতে চাই সেটা হচ্ছে গিয়ে 1000 এর ভিতরে থাকতে হবে। আর মিনিমাম ইনভার্টার চালু হওয়ার জন্য
বা কাজ করার জন্য হচ্ছে মিনিমাম 180 ভোল্ট হলে তখন ইনভার্টারটা কাজ করবে। ঠিক আছে, তো আমরা চলে যাই নেক্সট কাজে। এখানে আমরা হচ্ছে গিয়ে কিছু ক্যালকুলেশন করেছি ম্যানুয়ালি, যেটা সফটওয়্যার মাধ্যমে করা যায়, বাট যদি আমরা ম্যানুয়ালি করি সেটা আমরা সফটওয়্যার বা ম্যানুয়ালি দুইটার ইমপ্লিমেন্টের মাধ্যমে আমরা কারেক্ট একটা ভ্যালু তখন আমরা দিতে পারি ক্লায়েন্টকে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা বের করেছি সেটা হচ্ছে গিয়ে আমাদের ভিওসি ওপেন ভোল্টেজ ম্যাক্সিমাম কত হতে পারে। আর এখানে বলে রাখি আমরা এই তিনটা টেম্পারেচার ইউজ করি, একটা হচ্ছে অ্যাবসোলিউট এভারেজ টেম্পারেচার, আর একটা মিনিমাম টেম্পারেচার, আর একটা হচ্ছে হাইয়েস্ট টেম্পারেচার। তো এটা কিভাবে ইউজ করি, আমরা লাস্ট 20 ইয়ারের ডাটা নেই যে আসলে আমাদের ওয়েদারে কতটুকু হচ্ছে গিয়ে মিনিমাম এই টেম্পারেচার হতে পারে, অথবা ম্যাক্স আমাদের কতটুকু টেম্পারেচার হচ্ছে ওই লোকেশনের জন্য। সো ওইগুলা আমরা হচ্ছে গিয়ে ক্যালকুলাইজ করে এই অ্যানালাইজ করে তারপর আমরা এখানে বসাচ্ছি। যেমন আমরা যদি ভিওসি ম্যাক্স বের করতে চাই সেক্ষেত্রে আমরা আমাদের যে লোকেশনের লো টেম্পারেচার সেটা দিয়ে আমাদের স্ট্যান্ডার্ড যে টেম্পারেচারটা তার সাথে আমরা এই করে তারপর আমাদের যে ভোল্টেজটা, ওকে আমরা এখানে যে ক্যালকুলেশন করেছি সেটা তো আমরা বলছি যে আসলে টেম্পারেচারের কারণে কতটুকু ভোল্টেজ ফ্লাকচুয়েশন হতে পারে, কি হতে পারে সেইগুলা, সেই কারণে আমরা হচ্ছে গিয়ে ওপেন ভোল্টেজ সার্কিট, তারপরে ভিএমপিপি হাইয়েস্ট টেম্পারেচারে আমরা কতটুকু আসলে ফ্লাকচুয়েশন হতে পারে, এভারেজ টেম্পারেচার কতটুকু ফ্লাকচুয়েশন হতে পারে, তো সেগুলা আমরা ক্যালকুলেশন করে রাখলাম। তারপর এখানে হচ্ছে গিয়ে ফিল ফ্যাক্টরটাও দেখে রাখলাম যে আসলে আমাদের ফিল ফ্যাক্টরটা কতটুকু আসতে পারে এই ইনভার্টারের জন্য। ঠিক আছে, তো নরমালি হচ্ছে স্ট্যান্ডার্ড আমরা যেই এটা ধরি, যদি ফিল ফ্যাক্টর 1 আসে তার মানে হচ্ছে এটা সব থেকে বেস্ট। তো আমাদের এখানে আসছে হচ্ছে 0.80, তার মানে এই 0.80 মানে আসা মানে হচ্ছে ঠিক আছে, ইটস ওকে, আমরা 0.8 থেকে 9 আমরা সেটা ওকে ধরি। তারপর আমরা যদি ইফিসিয়েন্সির দিকে চলে যাই, ইফিসিয়েন্সি আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন ফাইন্ড আউট করেছি প্যানেলের যে পাওয়ার তা দিয়ে আমরা এরিয়াটা ভাগ করে অ্যানালাইজ করে আমরা দেখতে পাচ্ছি ইফিসিয়েন্সি আসছে 21.57। এখন বলতে পারেন যে আসলে 21.57 কেন আসে। আমরা এই পর্যন্ত যতগুলো প্যানেল ইউজ করেছি তার মধ্যে হাইয়েস্ট যে পাওয়ার আছে তা হচ্ছে 26। তো আমাদের যদি 21.56 আসে দ্যাট মিন ইটস ওকে। এখন আমরা চলে যাই যে সফটওয়্যার মাধ্যমে আমরা এখন দেখলাম যে ম্যানুয়ালি কিভাবে ক্যালকুলেশন করা যায়, এখন দেখবো আসলে আমরা সফটওয়্যার মাধ্যমে কিভাবে আরো ক্যালকুলেশন গুলা আরো বেটার পারফরমেন্স করা যায়। ওকে, তো ক্যালকুলেশন যদি আমরা সফটওয়্যার মাধ্যমে করতে চাই, প্রথমত আমাদের সেই ম্যানুয়ালের মতোই ভ্যালুগুলা দিতে হবে। সেই ভ্যালুগুলা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা যে 7 আমাদের মিনিমাম টেম্পারেচার, আর যেটা দেখতে পাচ্ছেন 22 সেটা হচ্ছে গিয়ে আমাদের এভারেজ টেম্পারেচার, এবং হাইয়েস্ট যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে সামারে 50 টেম্পারেচার আমাদের ওই লোকেশনের জন্য আমরা পেয়েছি। তো তারপর এখানে আমরা আর কি কি ইনপুট করতে পারি দেখা যাক। আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা যে প্যানেলগুলা বসিয়েছি স্কেচআপ সফটওয়্যার মাধ্যমে, সেটা আমরা এখানে যে সফটওয়্যার আমরা ক্যালকুলেশন করছি সেখানেও আমরা বসিয়েছি, কারণ আমাদের যাতে ক্যালকুলেশন গুলা একুরেট আসে। তো এইগুলা আমাদের হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন যে প্যানেল বাই প্যানেল আমরা বসিয়েছি। দেন আমরা এখানে যেই মডেল লেআউটটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে সেই প্যানেলের লেআউট, কিন্তু আমরা এইভাবে স্পেসিফিক করতে পারবো যে আসলে কিভাবে আমরা হচ্ছে কতটা স্ট্রিং ইউজ করছি, কোন কোন স্ট্রিংটা ইউজ করছি, কোথায় স্ট্রিং হচ্ছে নাম্বার 1, কোথায় স্ট্রিং 2, সেই স্ট্রিং গুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো তারপর আমরা যদি যাই দেখতে পাচ্ছি এখানে আসলে আমাদের ইনভার্টারের যে ওয়্যার ক্যালকুলেশন বা স্ট্রিং থেকে যে ওয়্যার গুলা আসছে সেই ক্যালকুলেশন গুলো আমরা করে রেখেছি। টোটাল দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভ্যালুটা আসছে। এই ভ্যালুর সাথে আমরা 30% বলতে পারেন যে কেন অ্যাড করেছি, কারণ এখানে আমাদের দেখা যায় বিভিন্ন প্রবলেম ফেস হতে পারে, এক্সট্রা ওয়্যার লাগতে পারে, তো সেফটির কারণে আমরা এখানে 30% অ্যাড করে তারপর ক্যালকুলেশন করেছি। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যেখানে ইনভার্টারের বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে গিয়ে
আমাদের আমাদের পার ইনভার্টারে আমাদের এমপিপিটি আছে 10টা। তো এমপিপিটি যদি না বুঝেন তাহলে সেটা হচ্ছে শর্টকাটে আমরা বুঝিয়ে দিই, সেটা হচ্ছে পোর্ট আমরা ইনপুট করার জন্য যেই ট্রেটা থাকে সেটা হচ্ছে গিয়ে এমপিপিটি। তো সেখানে আমাদের 10টা এমপিপিটি আছে, আর 10টা এমপিপিটি তে আমরা ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে 20টা এমপিপিটি স্ট্রিং ইউজ করতে পারি অথবা 10টা স্ট্রিং ইউজ করতে পারি, যেটার কারণে আমরা এফিশিয়েন্সিটা খুব ভালো পাই। তারপর যদি আমরা আরো কিছু দেখি, এখানে দেখতে পাচ্ছি সব ক্যালকুলেশনের মাধ্যমে সফটওয়্যারের অনেক ধরনের লস আসছে। তো এই লস গুলা কি আমরা একটু দেখি। আচ্ছা, এখন আমরা আসছি হচ্ছে লস ডায়াগ্রামে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা প্যানেল গুলা বসাই তো প্রতি ইয়ারে আমরা এইটুকু জেনারেশন পেতে পারি। ঠিক আছে, তো কিন্তু আমরা এইখানে প্লাস 5.7% যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে বাড়ার কারণ হচ্ছে আমরা ফার্স্টে যেই ভ্যালুটা দেখেছিলাম সেটা হচ্ছে টিল্ট অ্যাঙ্গেল দেওয়ার আগ পর্যন্ত যে ভ্যালুটা, কিন্তু টিল্ট অ্যাঙ্গেল দেওয়ার পর আমাদের যেই জেনারেশন সেটা 5.7% বেড়ে গিয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপর কিছু লস আছে, সেই লস গুলা হচ্ছে প্রথমত আমরা দেখতে পাচ্ছি নিয়ার শেডিংটা হচ্ছে গিয়ে আমাদের যেখানে আমরা প্যানেল ইমপ্লিমেন্ট করেছি তার আশেপাশে যেই গাছপালা থাকে বা অন্য যেই শ্যাডো এরিয়া গুলা থাকে তার কারণে আমাদের ইরিডিয়েন্স গুলা সরাসরি প্যানেলে পড়তে পারছে না, তার কারণে আমাদের এই লসটা হচ্ছে। তারপর আরো বিভিন্ন কিছু লস আছে যেমন হচ্ছে সয়েলিং লসটা হচ্ছে স্পেসিফিকলি বলতে হয়, সেটা হচ্ছে প্যানেল আমাদের আউটডোরে থাকে, তাই অনেক ধরনের ধুলাবালি অনেক ময়লা তার উপর পড়ার কারণে আমরা ঠিকমতো ইরিডিয়েন্স পাই না, তার কারণে এই লসগুলো আমাদের আসতেছে। তো সব লস মিলিয়ে আমরা ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি যে এইটুকু জেনারেশন হচ্ছে গিয়ে আমরা পেতে পারি পার ইয়ারে। তো এখন আমরা দেখবো যে আসলে 25 ইয়ারে আমরা কতটুকু, যেহেতু আমরা ইমপ্লিমেন্ট করেছি 25 ইয়ারের জন্য একটা প্রজেক্ট, তাই দেখতে পারবো যে 25 ইয়ারে আমরা এতটুকু জেনারেশন আসলে পেতে পারি, কিন্তু পাবো না কিছু কারণ আছে, সেগুলা হচ্ছে গিয়ে পিভি লস ডিউ টু ইরিডিয়েন্স লেভেল, তারপর আরো আছে যেমন ইনভার্টার লস, ইনভার্টার যখন কাজ করবে তার কিছু লস আছে, ওয়্যার লস আছে, কপার লস আছে, অনেক কিছু লস আছে। তো সব মিলিয়ে আমরা হচ্ছে 25 বছরে দেখতে পারবো যে আসলে অ্যাপ্রক্সিমেটলি এইটুকু জেনারেশন পেতে পারি। ধন্যবাদ। তারপর কিভাবে আসলে আমাদের ওয়্যারিং গুলা হয়েছে, তো আমরা একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মাধ্যমে এটা বুঝিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা হচ্ছে গিয়ে টোটাল একটা স্ট্রাকচারে 19টা করে প্যানেল ইউজ করেছি। দেখা যায় এখানে 10টা এমপিপিটি, আমরা প্রথমেই বলেছি 10টা এমপিপিটি মানে আমরা এখানে ইউজ করেছি একটা ইনভার্টার। তো তার আর এটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্যানেলের যে মডেলটা সেটা, আর এখান থেকে হচ্ছে লাইন ওয়াইজ আমরা ডিসি ইনপুট হলো, তারপর এসি হয়ে সেটা আমাদের চলে গেল মেইন গ্রিডে। ওকে, তারপর এটা তো হচ্ছে গিয়ে সেম, জাস্ট আমাদের এখানে আমরা 19টা প্যানেল ইউজ করেছি স্ট্রিং এ করে, আর এখানে আমরা 18টা করে প্যানেল স্ট্রিং এ ইউজ করেছি। তো টোটাল এই হচ্ছে গিয়ে আমাদের জেনারেশন, আর এখান থেকে আমরা আউটপুট জেনারেশন পাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা 100 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। তারপর যদি আমরা সব ক্যালকুলেশন করে সবকিছুর মাধ্যমে আমরা আমাদেরকে এই সফটওয়্যার বলে দিয়েছে যে আসলে আমাদের এই জেনারেশন বা এই জিনিসগুলা আমাদের হয়েছে। ঠিক আছে, তো এখানে যদি আমরা কিছু আলোচনা করি, যেহেতু ল্যাটিটিউড লংজিটিউড নিয়ে আমরা প্রথমে আলোচনা করেছি, তারপর আরো কিছু আছে, সেটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন যে টিল্ট অ্যাঙ্গেল 22 ডিগ্রি দেওয়া হয়েছে, যেটা আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম। তারপর অ্যাজিমুথ 0 ডিগ্রি, মানে যদি কেউ 0 ডিগ্রি অথবা 180 নট ফেসে আমরা হচ্ছে যে ইউজ করেছি। তারপর এখানে হচ্ছে টোটাল নাম্বার অফ প্যানেল আমরা দেখতে পাচ্ছি যে শো করেছে, সেটা হচ্ছে গিয়ে 770 ইউনিট। আর এখানে আমাদের টোটাল আমাদের যে পিক পাওয়ার সেটা হচ্ছে গিয়ে 248 কিলোওয়াট পাওয়ার, কিন্তু আমরা এই পাওয়ারটা টোটাল পাবো না, কারণ এখানে আমাদের কিছু লসের কারণে সবকিছু মিলিয়ে আমরা টোটাল জেনারেশন পিনম রেশিও করে দেখতে পাচ্ছি যে 200 কিলোওয়াট আমরা জেনারেশন পাচ্ছি। আর এখানে আরেকটা যেটা সেটা হচ্ছে ইনভার্টার, সেটা আমরা 2টা ইউজ করেছি, সেটা তো বলেই দিয়েছি। আর তারপর সবকিছুর পরে আমরা আসি বসে, সেটা হচ্ছে ব্যালেন্স অফ সিস্টেম।
সেখানে আমরা ক্যালকুলেশন করব আমাদের কি কি লাগছে, কি কি ইকুইপমেন্টস আমাদের লাগছে, কতটুকু লাগছে, সেই ক্যালকুলেশন করে আমরা শর্টকাটে আপনাকে শো করেছি। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা টোটাল প্যানেল আমাদের লাগছে 370 পিসেস, আর এখানে MC4 কানেক্টর লাগছে হচ্ছে গিয়ে আমাদের 240 পিস। MC4 কানেক্টর যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের ওয়্যার টু ওয়্যার কানেকশন করতে আমাদের হেল্প করে। আর এখানে আমাদের সেফটি ফ্যাক্টর, সেফটি হিসেবে ডিসি আইসোলেটর, ডিসি ফিউজ, ডিসি ওয়্যার, ডিসি ফিউজ, ডিসি আইসোলেটর আমরা ইউজ করেছি, যেখানে 20 পিস করে আমরা দিয়েছি। তারপর আর এখানে টোটাল আমাদের ডিসি ওয়্যার আছে দেখতে পাচ্ছেন এতটুকু, আর আমরা 6 স্কয়ার মিটারের হচ্ছে ওয়্যার ইউজ করেছি। আর টোটাল ইনভার্টার সংখ্যা আছে 2টা, সেটা ওয়্যার লেন্থটা দেখতে পাচ্ছি এখানে। তারপর আমরা এসি ওয়্যারের যে হচ্ছে গিয়ে টোটাল এরিয়াটা, সেটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি এখানে। তারপর এসি সার্কিট ব্রেকার যদি আমরা দেখতে পাই, সেটা 20 পিস এসি সার্কিট ব্রেকার ইউজ করেছি। এবং যে লাস্ট সেটা হচ্ছে গিয়ে আমরা মেইন এজিবি বক্স, সেটা আমরা 1 পিস ইউজ করেছি। তারপর এখন আসি যে মেইন পার্ট, কেন আসলে আমরা এই পিভি প্লান্ট ইমপ্লিমেন্ট করব। তো এখানে আসলে একটা বিজনেস পার্ট চলে আসে, সেটা হচ্ছে গিয়ে যারা আসলে টাকা আছে তারা যদি বিজনেসের কিছু খুঁজতে চান, তো এটা হচ্ছে পিভি প্লান্ট আসলে একটা বেস্ট ইমপ্লিমেন্ট আমি বলবো। যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই টাকাটা আমরা হচ্ছে গিয়ে ইউজ করছি, সেটা আমাদের হচ্ছে গিয়ে 5 ইয়ারে চলে আসছে। টোটাল যে টাকাটা আমরা আসলে পিভি প্লান্টের উপর আমরা ইউজ করছি 5 ইয়ারে চলে আসছে, এবং আমাদের বাকি যে ইয়ার গুলো আছে সেই টোটাল ইয়ারে আমরা আসলে তখন লাভ গুনবো। আর এখানে যদি পার্সেন্টেজের মাধ্যমে আমরা সেটা ব্যক্ত করতে চাই, দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল 24 বছরে আমাদের হচ্ছে গিয়ে টোটাল 415% আমরা হচ্ছে গিয়ে লাভ পাবো। আর যদি আমরা এখানে আরো কিছু দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রজেক্ট যখন আমরা সবকিছু রেডি করব, তখন আমাদের গভর্নমেন্ট থেকে একটা অবশ্যই পারমিশন নিতে হবে। তো সেই পারমিশন নেওয়ার জন্য আমাদের এই জিনিসটা হেল্প করবে, সেটা হচ্ছে কার্বন ইমিশন সেভ। আর এটা হচ্ছে কি আমাদের গ্লোবাল ওয়ার্মিং এ অনেক বড় একটা ফ্যাক্ট। আমরা যদি এই সোলার প্ল্যান্টটা আমরা যদি ইমপ্লিমেন্ট করি, সেই ক্ষেত্রে আমাদের 25 বছরে দেখতে পাচ্ছেন যে লাইফ টাইম 25 বছর, এই 25 বছরে আমরা টোটাল হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন যে এতটুকু কার্বন, এই কার্বন হচ্ছে গিয়ে আমরা সেভ করতে পারবো, যে যাতে এইগুলা আমরা আমাদের পরিবেশের এই কার্বন গুলা হবে না। আমাদের যে জেনারেশন হবে, সেই জেনারেশন গুলো যদি আমরা ডিজেল বা অন্য কোনো জেনারেটর অন্য কিছু দিয়ে যদি আমরা জেনারেট করতে চাই, তাহলে এতটুকু কার্বন আমাদের নিঃসৃত হবে পরিবেশে। কিন্তু যদি আমরা পিভি সোলার প্যানেল ইমপ্লিমেন্ট করি, তাহলে এই কার্বন জেনারেশন গুলা হচ্ছে না। তো সেটা অনেক বড় কারণ হচ্ছে গিয়ে গ্লোবাল ওয়ার্মিং এ আমি মনে করি। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ আলটিটিউড ইঞ্জিনিয়ারিং সাথে থাকার জন্য ধন্যবাদ।